প্রিয় বন্ধুরা, আমি স্পর্শ। আজকে এই ভিডিওতে আমি আপনাদের অনেকের মনের বিভিন্ন বিভ্রান্তি দূর করার চেষ্টা করব। আমার আগের ভিডিওগুলির বেশ কিছু কমেন্ট আমাকে উদ্বুদ্ধ করলো এই ভিডিওটি তৈরি করার জন্য। জৈব এবং অজৈব বা রাসায়নিক চাষের পদ্ধতিতে পার্থক্য কোথায়? কোনটি জৈব, কোনটি বা রাসায়নিক? দুটিরই সুবিধা এবং অসুবিধা, একটি ব্যবহার করলে কি অন্যটি ব্যবহার করা যায় না, ইত্যাদি নানা প্রশ্ন আমাদের সকলের মনের মধ্যে ঘুরতে থাকে, কিন্তু উত্তরটা পরিষ্কার নয়। সার এবং কীটনাশক এই দুটি আমরা আমাদের গাছের জন্য ব্যবহার করে থাকি এবং এই দুটি জৈব এবং রাসায়নিক এই দুইভাবেই উপলব্ধ। প্রথম পর্বে আমি সার সম্বন্ধে আলোচনা করব এবং দ্বিতীয় পর্বে থাকবে কীটনাশক। প্রথমেই জেনে নেব বৈজ্ঞানিকভাবে জৈব এবং অজৈব যৌগের তফাৎ। রসায়ন বিজ্ঞানে জৈব যৌগ হিসেবে যাদের গণ্য করা হয় তাদের প্রধান বৈশিষ্ট্য হল সেই যৌগগুলিতে অতি অবশ্যই একটি কার্বন অণুর উপস্থিতি। কিন্তু চাষের ক্ষেত্রে এই সংজ্ঞাটি সম্পূর্ণ এক নয়। এক্ষেত্রে যদি আমরা জৈবর বদলে প্রাকৃতিক শব্দটি ব্যবহার করি তাহলে বিভ্রান্তি অনেক অংশেই দূর হয়ে যাবে। উদাহরণ দিলে ব্যাপারটা একটু পরিষ্কার হবে। কার্বন অণুযুক্ত প্রায় সব যৌগই প্রাকৃতিক, যেমন বিভিন্ন কম্পোস্ট, সিভিড এক্সট্র্যাক্ট ইত্যাদি। কিন্তু যে সমস্ত যৌগ প্রাকৃতিক কিন্তু তাতে কার্বন অণু অনুপস্থিত, সেই রকম যৌগ যেমন রক ফসফেট আমরা জৈব সার হিসেবেই ব্যবহার করি এবং এটি প্রকৃতিতে এই অবস্থাতেই উপলব্ধ হয়। অর্থাৎ রাসায়নিক সার হলো সেই যৌগগুলি যেগুলি সম্পূর্ণভাবে অথবা তার কিছু অংশ রসায়নাগারে প্রস্তুত করা হয়েছে, এবং জৈব সার হলো সেই সমস্ত পদার্থ যেগুলি স্বাভাবিকভাবে প্রকৃতিতে উপস্থিত। সেটি খনিজ পদার্থ হতে পারে কোনো জীবাণু বা ছত্রাক বা কোনো প্রাণী, উদ্ভিদ জগতের অংশ বা অবশিষ্টাংশ। এরপরে আলোচনা করা যাক একটি চিরকালীন দ্বন্দ্ব, জৈব মানেই ভালো এবং রাসায়নিক মানেই খারাপ। এটা কি ঠিক? অবশ্যই না। জৈব সারের গুণাবলী অপরিসীম এবং গাছ স্বাভাবিকভাবেই জৈব সার থেকে তার প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করতে সক্ষম। তাই আমাদের সবসময় চেষ্টা করা উচিত যতটা সম্ভব জৈব সার ব্যবহার করা। জৈব সার মাটির জল ধারণের ক্ষমতা, মাটির উপকারী জীবাণু, ছত্রাক এবং অন্যান্য কীটপতঙ্গের সুস্থতা সুনিশ্চিত করে এবং প্রাকৃতিক সাম্যতা বজায় রাখে। যেহেতু কিছু বিশেষ পদ্ধতি ছাড়া এনপিকে এবং অন্যান্য মৌল গাছ এদের থেকে গ্রহণ করতে পারে না, তাই বেশি প্রয়োগ করলে গাছের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। এবং যেহেতু এই মৌলগুলি খুবই ধীরে ধীরে এগুলির থেকে নিঃসৃত হয়, তাই বারবার প্রয়োগেরও প্রয়োজন পড়ে না। আবার রাসায়নিক সারের কয়েকটি সুবিধা হলো, রাসায়নিক সার অত্যন্ত দ্রুত কাজ করে। আমরা গাছের প্রয়োজন অনুযায়ী প্রয়োজন মতো রাসায়নিক সার প্রয়োগ করলে খুব ভালো ফল পেতে পারি, কিন্তু সেটির জন্য অবশ্যই অনেক অভিজ্ঞতা এবং জ্ঞানের প্রয়োজন। আমরা প্রায় সমস্ত রাসায়নিক সার পাতায় স্প্রে করে প্রয়োগ করতে পারি, যাতে মাটির ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। এবং অসুবিধাগুলি হলো, পরিমাণ কম বা বেশি হলে গাছের ক্ষতি হয়, মারাও যেতে পারে। যে সমস্ত রাসায়নিক পদার্থ গাছ গ্রহণ করে না, যেমন সোডিয়াম, সেগুলি মাটিতে জমা হতে থাকে এবং মাটির ক্ষতি হয়। মাটির পিএইচও ঠিক রাখা কষ্টকর হয়ে পড়ে এবং উপকারী জীবাণু, ছত্রাক, কীটপতঙ্গ মাটিতে কম হতে থাকে এবং কমতে থাকে মাটির উর্বরতা। বাণিজ্যিকভাবে যারা চাষ করেন তারা বহুদিন ধরেই রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটির উর্বরতা শক্তি বা অন্য কথায় বললে উপকারী জীবাণু বা কীটপতঙ্গের অনেক ক্ষতি করে ফেলেছেন। তাই কেবলমাত্র জৈব সার প্রয়োগ করলে তাদের ফসল কম হবে এবং ব্যবসার ক্ষতি হবে প্রাথমিকভাবে, কিন্তু কয়েক বছরেই মাটি আবার তার প্রাণ ফিরে পাবে। কিন্তু আমরা যারা ছাদে বা বারান্দায় বাগান করি তাদের সেই সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা রাসায়নিক সার সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে পারি কয়েকটি বিশেষ ক্ষেত্র ছাড়া। গাছের
প্রধানত 14টি মৌলের প্রয়োজন হয় সাধারণ জীবন ধারণের জন্য। বিভিন্ন জৈব সার ব্যবহার করলে দৈনন্দিন এই প্রয়োজনীয়তা সহজেই পূরণ করা যায়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বিশেষ কিছু মৌলের ঘাটতি হয়ে পড়ে বিভিন্ন কারণে। সেটি গাছের অসুস্থতার কারণেও হতে পারে, আবার সেই মৌলগুলির আমাদের ছোট ছোট টবে মাটি থেকে ধুয়ে বেরিয়ে যাওয়ার জন্য হতে পারে। এইসব ক্ষেত্রে আমাদের সাপ্লিমেন্ট করতে হয় সেই সমস্ত বিশেষ মৌলগুলি যা জৈবভাবে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এইরকমই কয়েকটি মৌল যেগুলির ঘাটতি খুব কমনলি হয়ে থাকে সেগুলি হলো ম্যাগনেসিয়াম, বোরন, জিঙ্ক এবং আয়রন। এই সমস্ত ক্ষেত্রে আমরা রাসায়নিকভাবে এগুলি প্রয়োগ করলে গাছের সুস্থতা ফিরিয়ে আনতে পারি, এবং এইসব ক্ষেত্রে জৈব ছাড়া আমি কিছু ব্যবহার করব না এই মনোবৃত্তি আমাদের বাগানের ক্ষতি করবে। পরিমিতভাবে প্রয়োজন মতো রাসায়নিক সার ব্যবহার যুক্তিপূর্ণ। তাই বন্ধুরা, জৈবভাবে চাষ করুন, কিন্তু মন খোলা রাখুন। এই কয়েকটি বিশেষ মৌলের ঘাটতি গাছে কি কি অসুবিধে তৈরি করে এবং কিভাবে এই মৌলগুলি আমরা গাছকে সরবরাহ করতে পারি সেগুলি নিয়ে ভিডিও আমি ভবিষ্যতে নিশ্চয়ই তৈরি করব এবং আপনাদেরকে জানাবো। ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের পর্বে জৈব এবং রাসায়নিক কীটনাশক এবং ছত্রাকনাশক নিয়ে কথা হবে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।